প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আর একটি প্রশ্ন বিচিত্রার ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব ক্লাস 8 ইতিহাস। দেখো, প্রথম সেটটি সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের যে সেটটি রয়েছে 260 পাতা এবং 261 পাতায়, দেখো এই সেটটি সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে সমস্ত উত্তরগুলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তর বেছে নির্বাচন করো। তোমাদের এমসিকিউ কোশ্চেন রয়েছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, মোগল সম্রাট ফারুকশিয়র একটি আদেশ বা ফরমান জারি করেন। উত্তরটি হবে 1717 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেছিলেন। উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, সলবাইয়ের চুক্তি হয়েছিল। উত্তরটি হবে 1782 সালে। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, ওড়িশা দেওয়ানি অধিকার দেন। উত্তর হবে সম্রাট দ্বিতীয় শাহ আলম। 5 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। উত্তর হবে 1800 সালে। 6 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেন। উত্তর হবে উইলিয়াম জোন্স। এরপর দেখো 2-এর দাগের তোমাদের প্রশ্ন, এখানে বলছে ঠিক ভুল তোমাকে নির্বাচন করতে বলেছে। দেখো, প্রথমটা 1 নাম্বার, 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, এটা ভুল হবে। তারপর দ্বিতীয় যেটা রয়েছে, মুর্শিদ কুলির মতো আলিবর্দী খানও বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। উত্তরটি ঠিক, তোমরা ঠিক লিখবে। তৃতীয় প্রশ্ন দেখো, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, এটা ভুল। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে। উত্তরটি হবে ভুল। ওকে, এবার চলো আমরা 3-এর দাগের প্রশ্নগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে পলাশী লুণ্ঠন। 3-এর 1 নম্বর প্রশ্ন, পলাশী লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তরটি দেখে নাও। 1857 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজ উদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসায়। পলাশী যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকা সম্পদ ইংরেজরা আদায় করে এবং পলাশী যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশী লুণ্ঠন বলা হয়। এবার দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তরটি দেখে নাও। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশে দেওয়ানি লাভ করার ফলে বাংলা মাছের কালিয়া যে নতুন শাসন ব্যবস্থা বা শাসন সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এরপরে দেখো তোমার 3 নম্বরের প্রশ্নটি, 1773 খ্রিস্টাব্দে রেগুলেশন অ্যাক্ট এ কি বলা হয়েছে? উত্তরটি দেখো, 1773 আনুষ্ঠানিকভাবে 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে পরিচিত ছিল। গ্রেট ব্রিটেনের পার্লামেন্ট ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থাকে সংশোধন করার জন্য 1773 সালে রেগুলেটর অ্যাক্ট পাস করে। এটি মূলত শাসন ব্যবস্থা সংস্কার আনার জন্য নতুন করে চালু করা হয়েছিল। এরপরে দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছে? উত্তরটি দেখো, 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত পিটের ভারত শাসন আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয় এবং এই বোর্ডের ওপর কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব পরিচালনা সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাদের ওপর গভর্নর জেনারেলের আধিপত্য ও এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। ওকে, এরপরে চলো দেখো, এরপরে তোমাদের তারপরে দেখো তোমাদের 4-এর দাগের প্রশ্ন এগুলো। তোমার প্রথম প্রশ্নটি দেখো, দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। দেখো, দেওয়ানি লাভের গুরুত্বগুলো কি কি ছিল? 1 নম্বর গুরুত্ব বা ক খ আকারে দেখিয়েছি। দেখো, কোম্পানির বৈধ প্রতিষ্ঠা। দেখো, দেওয়ানি লাভের ফলে বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনগত বৈধতা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় যেটা, নবাবের ক্ষমতা হ্রাস পায়। দেখো, দেওয়ানি লাভের ফলে বাংলায় নবাবের ক্ষমতা হ্রাস পেয়েছিল।
নবাব সম্পূর্ণভাবে ইংরেজ কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে নাম সর্বোচ্চ শাসকে পরিণত হয়েছিল। এবং বা তৃতীয়, দ্বৈত শাসনের সূচনা। কোম্পানি দেওয়ানি লাভের ফলে বাংলায় দ্বৈত শাসনের সূচনা হয়েছিল। এই ব্যবস্থায় নবাবের হাতে ছিল রাজ্যের আইন শৃঙ্খলা দায়িত্ব, আর কোম্পানির হাতে ছিল রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার। এবং 4 নম্বর বা ঘ, অর্থনৈতিক গুরুত্ব। কোম্পানি দেওয়ানি লাভের আর্থিক গুরুত্ব ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুঘল সম্রাটকে বাঁচতে এইখানে মুঘল সম্রাটকে বাৎসরিক হবে, বাঁচতে হয়ে গেছে, বাৎসরিক 26 লক্ষ টাকা এবং বাংলার নবাবকে বাৎসরিক 53 লক্ষ টাকা দেওয়ার পর উদ্বৃত্ত রাজস্ব কোম্পানির হাতে থাকে। এই বিপুল অর্থকে কাজে লাগিয়ে ইংরেজরা তাদের বাণিজ্য সমৃদ্ধ করেছিল। এর পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্ন রয়েছে, সত্য বিলোপ নীতি প্রয়োগে কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? উত্তরটা দেখে নাও। 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। এর উদ্দেশ্য ছিল, সত্যবিলোপ নীতি গ্রহণের পেছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যে যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলিকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা। এবং এর জন্য যে যে শর্তাবলীগুলো তিনি রেখেছিলেন দেখো, কোম্পানির শ্রেষ্ঠ কোনো দেশীয় রাজ্য রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। এবং রাজ্যটি তখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত, অর্থাৎ কোনো রাজার যদি নিজের পুত্র না থাকে সে কোনো কিন্তু দত্তক পুত্র নিতে পারবে না, এবং তার মৃত্যুর পরে সেই রাজ্যটা ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। দ্বিতীয়টি হচ্ছে দেখো, এছাড়াও দত্তকপুত্র নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে ইংরেজদের আশ্রিত দেশীয় রাজ্যগুলিকে। এবং তৃতীয় যেটি, একমাত্র দেশীয় স্বাধীনতার রাজ্যগুলির ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে। ওকে, এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা রয়েছে তোমাদের মেকলে মিনিট। মেকলে মিনিট কি? দেখো, মেকলে মিনিটটি টমাস, ভালো করে উত্তরটা দেখে নেবে। টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি পাশ্চাত্য শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। এরপরে 4 নম্বর প্রশ্নটি দেখো, 4 নম্বর প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? উত্তরটি দেখে নাও। তোমাদের রয়েছে, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ঔপনিবেশিক শিক্ষানীতির সূচনা ঘটে। মূলত প্রশাসনিক সুবিধার জন্য একদল ইংরেজি শিক্ষিত কর্মচারী তৈরি করতে এবং ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো হয়েছিল। এর উদ্দেশ্য বা এই শিক্ষানীতির উদ্দেশ্যগুলি দেখো। প্রথমত, ঔপনিবেশিক শিক্ষানীতির একটি দিক হলো ভারতীয় সমাজে কিছু সংখ্যক মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এবং ব্রিটিশ শাসন কাঠামোর সঙ্গে যুক্ত হয়। এবং অপরটি গুরুত্বপূর্ণ দিক হলো, বা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই শিক্ষানীতির ফলে ভারতে গণশিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। ইংরেজি ভাষাকে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়। শিক্ষা বিস্তারে কোনো গণমুখী চরিত্র তৈরি হয়নি। এরপরে আমরা চলে যাব 5-এর প্রশ্নে। দেখো, 5-এর 1 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতা কেবল দায়ী ছিল। তোমার বক্তব্য। দেখো, এই যে আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে যে সমস্ত কারণ ছিল, দেখো সেই সমস্ত কারণগুলির মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে মুঘল সম্রাটদের সামরিক দুর্বলতা। উত্তরটা হবে, এই সামরিক দুর্বলতা কেমন? দেখো, মুঘল সম্রাটদের শক্তিশালী সেনাবাহিনীর অভাব মুঘল সাম্রাজ্যের অবনতির অন্যতম প্রধান কারণ ছিল। মুঘলদের অর্থশাস্ত্র যুদ্ধ কৌশল ছিল পুরনো ধাঁচের, তাই তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইংরেজদের কাছে হেরে যায়। তৃতীয় হচ্ছে জায়গিরদারি সংকট। দেখো, মুঘল আমলে মনসবদারদের জায়গির দেয়া হতো। উন্নত জায়গির পাওয়ার আশায় অভিজাত ও মনসবদারদের মধ্যে দলাদলি বা দ্বন্দ্ব শুরু হয়। তাছাড়া মুঘল সম্রাট হিসেবে রাজস্ব পেতেন না, ফলে মুঘল শক্তি দুর্বল হয়
এবং আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। তৃতীয় হচ্ছে কৃষক বিদ্রোহ। দেখো, মুঘল যুগে জমিদার ও কৃষকদের মধ্যে মুঘল সাম্রাজ্যের অবনতির জন্য বিশেষ দায়ী কৃষক বিদ্রোহের পেছনে কতগুলি কারণ, যেগুলোর মধ্যে একটা হচ্ছে কৃষকদের ওপর অত্যাচার, কৃষকদের ওপর জোর করে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করা ইত্যাদি। এবং 4 নম্বর যে কারণটি বৈদেশিক আক্রমণ। দেখো, নাদির শাহ ও আহমদ শাহ আবদালির আক্রমণ মুঘল শক্তিকে দুর্বল করেছিল। এবার 5 নম্বর যে কারণটি, 5 নম্বর হচ্ছে আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। দেখো, বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা সহ বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শাসকদের স্বাধীনতা লাভের উচ্চাকাঙ্ক্ষা ছিল। তাই এই সব অঞ্চলে শাসকরা আনুষ্ঠানিকভাবে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য দেখালেও বাস্তবে স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন। এরপরে দেখো, 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার মতামত বা আমাদের কি মতামত সেটা চেয়েছে। উত্তরটা দেখো, সামগ্রিক ফলাফল ও গুরুত্ব বিচারে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতের কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবার কী কারণে সেগুলো একটু দেখে নাও। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সার যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। এবং আরেকটি কারণ, ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি। দেখো, বক্সার যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়ে বাংলার নবাব মীর কাসিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দিন এবং ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। দ্বিতীয়টি, কোম্পানির দেওয়ানি লাভ। দেখো, বক্সার যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধের সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। তৃতীয় যে কারণ, বাংলার কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার নবাবের ওপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিল। এর 4 নম্বর যে কারণটি, ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। দেখো, বক্সার যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এবার 3 নম্বর যে প্রশ্নটি দেখো, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার। উত্তরটি দেখে নাও। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন একজন উদারনীতির শাসক। ইংল্যান্ডের হিতবাদী দর্শন দ্বারা প্রভাবিত হয়ে ভারতীয় জনগণের সার্বিক উন্নতি ও মঙ্গল সাধনের জন্য তিনি শাসন, বিচার, অর্থনীতি, শিক্ষা, সমাজ প্রভৃতি একত্রে বেশ কিছু সংস্কার করেছিলেন। তার মধ্যে শাসন সংস্কারটা আমরা দেখে নিই। দেখো, উদারবাদী শাসক বেন্টিং বৈষম্যর অবসান ঘটিয়ে ভারতীয় উচ্চ সরকারি পদ যেমন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি নানান পদে নিয়োগ করেন। এবং 2 নম্বর হচ্ছে, বেন্টিং শাসনকালে যে আইন তৈরি হয় সেখানে বলা হয় ব্রিটিশ কোম্পানির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণের পরিবর্তে শুধু যোগ্যতা বিচার করতে হবে বা যোগ্যতার বিচারে চাকরি পাবে। তৃতীয় হচ্ছে, লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে ব্রিটিশ পার্লামেন্টে কোম্পানির কোনো সনদ আইন প্রবর্তন করে এবং তিনি কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। এটা গেল তোমাদের শাসন সংস্কার। এবার বিচার সংস্কার দেখো। বিচার সংস্কারের মধ্যে 1 নম্বর যেটি দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং এর উদ্যোগে এর সময় ভারতীয় দণ্ডবিধি প্রবর্তিত হয়। দ্বিতীয় হচ্ছে, ভ্রাম্যমাণ আদালত বা প্রাদেশিক আপিল আদালত তুলে দিয়ে তার পরিবর্তে এলাহাবাদের সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন। এছাড়া ভারতীয়দের দেওয়ানি মামলায় বিচারক পদে নিয়োগ করেন। এবং তৃতীয়, উচ্চ আদালতগুলিতে যাবতীয় কাজকর্ম ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন। তৃতীয় যে অর্থনীতির সংস্কার দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে কোম্পানির বার্ষিক
করের ঘাটতি পূরণের জন্য তিনি কর্মচারীদের বেতনের পরিমাণ হ্রাস করেন। এবং দ্বিতীয় হচ্ছে মাদ্রাজে রাউতওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে বিভিন্ন ভূমি রাজস্ব বৃদ্ধি করেন। এবার সমাজ সংস্কারকের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দেখো, সমাজ সংস্কারক কী করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করে উল্লেখযোগ্য কর্তৃত্বের পরিচয় দেয়। এবং দ্বিতীয় হচ্ছে উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী দস্যুদের দমন করার জন্য কর্নেল ক্লিপম্যানের নেতৃত্বে বেন্টিং একটি বিশেষ বিভাগ তৈরি করেন। এর পাশাপাশি পিন্ডারি দস্যুদের তিনি দমন করেন। এবার শিক্ষা সংস্কারটা দেখো, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটিয়ে লর্ড উইলিয়াম বেন্টিং আইন সচিব মেকলে নেতৃত্বে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটান। 1835 খ্রিস্টাব্দে ডাক্তারি শিক্ষার জন্য কলকাতা মেডিকেল কলেজ এবং বোম্বাইতে এলফিনস্টোন কলেজ প্রতিষ্ঠা করেন। এবং 4 নম্বর প্রশ্নটি দেখো, 4 নম্বর প্রশ্ন রয়েছে লর্ড কর্নওয়ালিসের সংস্কারটি লেখো। লর্ড কর্নওয়ালিসের সংস্কার দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা সুন্দর করে বুঝে নেবে। দেখো, লর্ড কর্নওয়ালিস 1786 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল নিযুক্ত হওয়ার পর ভারতে প্রশাসনিক সংস্কারে মনোনিবেশ করেন। ফ্ল্যাট কোয়ানোসিস আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে ইংল্যান্ডের লক্ষ্য হলো ইংল্যান্ডের অনুকরণে ঔপনিবেশিক ভারতের শাসন ব্যবস্থা গড়ে তোলা। এবার এর জন্য কি তার সংস্কারের মধ্যে দেখো, 1 নম্বর হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন। দেখো, কোম্পানির আমলে কর্মচারীরা বেআইনি ব্যবসা বাণিজ্যে লিপ্ত, একাধিক পদ দখল করে অবৈধ অর্থ উপার্জন করত। কর্নওয়ালিস স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য ঘোষণা করেন কোম্পানির কোনো কর্মচারী ব্যক্তিগত বাণিজ্যে লিপ্ত থাকতে পারবে না। এবং দ্বিতীয়, একই কর্মচারী একাধিক বিভাগে যুক্ত থাকতে পারবে না। দ্বিতীয়টি, কর্মচারীদের বেতন বৃদ্ধি। কোম্পানির কর্মচারীরা অল্প বেতনের কারণে তারা কিন্তু অসৎ হয়ে পড়ছিল, সেটা বুঝতে পারে কর্নওয়ালিস। এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য অন্যতম কারণ হলো তাদের স্বল্প বেতন। তিনি তার কর্মচারীদের পদ ও অভিজ্ঞতা অনুসারে বেতন বৃদ্ধি করে এবং তাতে কর্মদক্ষ করে তোলার সচেষ্ট হয়। তৃতীয় যেটি, ইউরোপীয়দের নিয়োগ। দেখো, লর্ড কর্নওয়ালিস সরকারি উচ্চ পদে বা বছরে 500 পাউন্ডের বেশি বেতনের চাকরিতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করে। ওইসব উচ্চ পদে ইউরোপীয়দের প্রথা বা ইউরোপীয়দের জন্য সংরক্ষিত করা হয়। চতুর্থ যেটি হচ্ছে পুলিশি ব্যবস্থার সংস্কার। দেখো, লর্ড কর্নওয়ালিস ভারতের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তোলেন। তিনি গড়ে তোলেন 20 বর্গমাইল এলাকা নিয়ে সার্কেলে বা থানা সৃষ্টি করেন। প্রতিটি থানায় একজন করে দারোগা থাকতেন এবং দারোগার কয়েকজন কনস্টেবলের সাহায্যে থানা এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখতেন বা বজায় রাখার চেষ্টা করতেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি তোমার বন্ধুরাও যাতে দেখতে পারে তার জন্য ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।